বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আরেকটি নতুন ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। সেই ক্লাসটির টপিক রাইট ফর্ম অফ ভার্বস। এইটা আমাদের অবশ্যই ভালোমতো রপ্ত করতে হবে, কারণ এটার কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কি ভার্বগুলো ব্র্যাকেটে থাকবে, চেঞ্জ করতে হয়। এবং এটা এই যে শুরু হলো 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যবহারগুলো আমরা দেখতে পাই। তো তোমাদের বইয়ে একরকম করে দেওয়া আছে এবং কিছু কিছু টপিকস আমি যা এখানে আলোচনা করব তার সাথে মিলে যাবে, কিছু কিছু টপিকস আবার একটু ভিন্ন আঙ্গিকে হবে। তো সবকিছু নিয়েই আমরা এই ক্লাসটি আমরা শুরু করব। তো তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে এই ক্লাসটি অবশ্যই যখন মোবাইল ফোনে বা কম্পিউটারে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে। আমরা আজকে 5টি রুলস আলোচনা করব। তার মধ্যে রুল 1, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। এখন বিষয় হচ্ছে যে এই রুলসটি আলোচনা করতে যে আমাদেরকে অবশ্যই এখানে পার্সন সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। এখানে বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে টেন্স সংক্রান্ত জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা যদি পার্সনের ক্ষেত্রে বলি, পার্সন কিন্তু 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে আই, মাই, মি, উই, আওয়ার, আস এই প্রোনাউনগুলো সাধারণত কাজ করে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ, ইওর। থার্ড পারসনের ক্ষেত্রে কি হয়? হি, শি, হিজ, হিম, হার, দে, দেয়ার এবং দেম সহ যে কোনো নাম অথবা যে কোনো নাম বাচক বিশেষ্য আমরা বলতে পারি। আমরা ইংলিশে যেটাকে বলি নাউন, এইটা যদি থাকে সেগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে খেয়াল করো, এখানে যেটা আমরা বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কিন্তু ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের কথা আমরা বলি, আমরা শুধু বলেছি থার্ড পারসনের কথা। তাহলে সেই থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে একজনকে বোঝাবে। তাহলে একজন বলতে হি কে বোঝাতে পারে, শি কে বোঝাতে পারে, তাই না? হিজ ফাদার, হিজ মাদার এরকম হতে পারে। তো এই একজনকে বোঝালে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব যদি সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হয়। তো এখানে দেখো, এই যে দে তো থার্ড পারসন সিঙ্গুলার না, দে মানে তারা, তারা মানে হচ্ছে আমি, তুমি, সে সহ তারা, মানে 3 জনকে বোঝাচ্ছে অথবা একের অধিককে বোঝাচ্ছে, দে মানে তারা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হবে না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এর মধ্যে প্রেজেন্ট টেন্সকে আমরা যদি ভাগ করি তাহলে প্রেজেন্ট টেন্সকে আবার ক্লাসিফিকেশন করলে 4 ধরনের টেন্স পাওয়া যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? সচরাচর স্বাভাবিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি ইংলিশে পরিভাষায় বলি তাহলে আমরা এখানে কি বলবো যে সাধারণত সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা থাকে সেটাকে আমরা কি বলতেছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। সাবজেক্ট V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো ভার্বের 3টা ফর্ম আছে: প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে অবজেক্ট।
এটাই হচ্ছে এটা মূল বিষয়। আর একটা যেটা হয় ডু বা ডাজ থাকে কখন, যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ডুটা বাক্যের প্রথমে থাকতে পারে, ডাজও বাক্যের প্রথমে থাকতে পারে। আর একটা কি হতে পারে, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট থাকতে পারে। তাহলে যেই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট থাকবে অথবা সাবজেক্টের আগে ডু ডাজ থাকবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই। আরেকটা সেটা হচ্ছে যে সেটা যদি পজিটিভ অর্থে যদি প্রকাশ পায়, আমি ভাত খাই, সেই স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এই বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট দিতে হবে। তাহলে আমার মনে হয় এখন তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই যে নিয়মটি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস। এখন তো এখানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে না, ভার্বের বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই হবে। যেমন যেমন আই যদি থাকে আই লাভ মাই কান্ট্রি, তাহলে আই লাভ লাভই কিন্তু থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন, আই হচ্ছে আমার সাবজেক্ট, লাভ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট হচ্ছে মাই কান্ট্রি। কিন্তু শি যদি থাকে শি লাভ হার কান্ট্রি, তাহলে শি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে হবে লাভস, এ ও ভি ই এস। তাহলে ই যেহেতু আছে একটা এস যুক্ত করলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে উদাহরণ আমি মুখে মুখে বললাম, এবার আমি একটু বোর্ডে লিখতে চাই। বোর্ডে যদি একটু লেখা যায় তাহলে আমি তোমাদের কাছে হয়তো চোখে দেখবা যখন ক্লিয়ার হবে। যেমন she prepare her lesson, সে তার পাঠ তৈরি করে, মানে লেখাপড়ার পাঠ তৈরি করে। তার she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে উত্তরের সময় তোমাকে এখানে অবশ্যই এর সাথে একটা এস যুক্ত করতে হবে। she prepares মানে বাক্যটা হবে পি আর ই পি এ আর ই এস, তাহলে she prepares her lesson। কিন্তু এখানে she নাই, এখানে আছে I prepare my lesson, তাহলে অবশ্যই এটা এস হবে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন যদি এরকম থাকে যে you not go to school daily, নট আছে, তুমি প্রত্যেকদিন স্কুলে যাও না, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে you do not go to school daily। তাহলে আমি একটু আগেও যেটা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে do not does not হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে যে do not does not এর পরে ভার্বের সাথে s বাই s কোনো কিছু যুক্ত হয় না, তার মানে এটা ভার্বের বেস ফর্ম যুক্ত হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এটাই ছিল এক নাম্বার রুলস। এরপর আমরা দুই নাম্বার রুলসের ক্ষেত্রে যাব। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আকারে আমরা আলোচনা করতে চাই। সেটা হলো যে কিছু কিছু শব্দ সেন্টেন্সের মধ্যে কিছু কিছু শব্দ যদি থাকে, কিছু কিছু শব্দ বলতে আমরা বোঝাচ্ছি এই যে সেন্টেন্সগুলোর মধ্যে আমি ডিটেইলস দেখলাম না, এই যে ডেইলি, occasionally, regularly, always, normally ইত্যাদি ইত্যাদি যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী তোমাদের কিন্তু রাইট ফর্ম ভাগ করতে হবে, অন্য কোনো টেন্সে যাওয়া যাবে না। তাহলে ডেইলি, অকেশনালি, রেগুলারলি, নরমালি, অলওয়েজ এগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি বলি যে আই নরমালি টেক মাই ব্রেকফাস্ট এট 8 o'clock, আমি সাধারণত আমার নাস্তাটি সকাল 8টায় খাই, নরমালি সাধারণত। হ্যাঁ, ইউজুয়ালিও থাকতে পারে, হ্যাঁ এখানে তোমরা ইউজুয়ালিও যুক্ত করতে পারো। হ্যাঁ, তাহলে এখানে টেক টেকই থাকবে। কি কারণে টেক টেক থাকবে? একটু আগে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে ভার্বের বেস ফর্মে হয়। এখানে আই না থাকে, হ্যাঁ এখানে আমি যদি মাই ফাদার বলি, হ্যাঁ মাই ফাদার নরমালি টেক
his breakfast at 8 o'clock। তাহলে কিন্তু my father থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু হবে takes। আবার এখানে খেয়াল করো, এখানে ফাদার নাই, প্যারেন্টস। my parents normally take, এখানে কিন্তু his হবে না, তাহলে এখানে কি হবে, যদি দেয়ার দেই, my parents বলতে তো পিতা এবং মাতা দুইজনকে বোঝায়, এই কারণে my parents normally এখানে কিন্তু আর ইয়েস হবে না, take their breakfast at 8 o'clock। এখন দেখো যে এখানে প্যারেন্টস এটা তো নাউন, নামবাচক বিশেষ্য, তাই এই নামবাচক বিশেষ্যগুলোর ক্ষেত্রে যদি প্লুরাল হয়, সিঙ্গুলার না প্লুরাল, একটু আগে যখন বলছিলাম ভাই ফাদার তখন সিঙ্গুলার একজন, কিন্তু যখনই প্যারেন্টস বললাম পিতা এবং মাতা দুইজন, যার কারণে ভার্বেরও কিন্তু এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, শুধুমাত্র যেটা বেস ফর্ম আছে সেটাই এখানে হবে। এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা আলোচনা করলাম। এবার আমরা একটু পাস্ট ইনডিফিনিট টেন্সের দিকে যেতে পারি। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি বলতো? পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। বাক্যটি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় তাহলে অবশ্যই সেটাকে কি করতে হয়, ডিড যুক্ত করতে হয়। ইন্টারোগেটিভ হলে বাক্যের প্রথমে ডিড থাকবে, নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডিড নট থাকবে। এখন বিষয় হচ্ছে আমি কিভাবে চিনব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? অবশ্যই চেনার কিছু ক্ষেত্র আছে, যেমন একটু আগে আলোচনা করলাম যে বাক্যের মধ্যে ডেইলি, অকেশনালি, নরমালি, ইউজুয়ালি, অলওয়েজ, হ্যাঁ এগুলো যদি থাকে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তেমনি এখানে অতীত নির্দেশক কিছু শব্দ থাকবে। কি থাকবে? অতীত নির্দেশক কিছু শব্দ। অতীত নির্দেশক শব্দ বলতে যেমন ইয়েস্টারডে গতকাল, তারপরে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, বিফোর, এই ধরনের শব্দগুলো দ্বারা অতীত নির্দেশক করা হয়, অতীত নির্দেশ করা হয়। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তুমি অবশ্যই obviously you will think that this sentence is obviously past indefinite tense, and তখন তুমি কি করবে? I go to school yesterday। দেখো I go to school yesterday, তাহলে yesterday থাকার কারণে আমি এখানে বলবো when I went to school yesterday, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। আবার এই শব্দটাই আবার দেখো yesterday যদি আমি না দেই, একটু আগে যেটা বললাম ডেইলি, অবশ্যই এখানে when হবে না, তখন I go to school daily। তাহলে একটা মাত্র ওয়ার্ড কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, কখনো প্রেজেন্ট করে দিচ্ছে, কখনো পাস্ট করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ করতে হবে, যেগুলো অতীত বোঝাচ্ছে, কোনটা দ্বারা প্রেজেন্ট বোঝাচ্ছে। আর একটা আলোচনা করব, সেটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক কিছু শব্দ থাকবে বাক্যের মধ্যে। অতীত নির্দেশক না, ভবিষ্যৎ নির্দেশক। তাহলে ভবিষ্যৎ নির্দেশক শব্দ কিছু, যেমন টুমরো, নেক্সট উইক, টুমরো, next week, next month, next year, মানে নেক্সট কথাটা থাকবে। এগুলো যদি থাকে তাহলে এগুলো ভবিষ্যৎ নির্দেশক, এবং ভবিষ্যৎ নির্দেশক মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে কি হবে? shall will plus v1 plus object, shall will v1 object। তার মানে কি? I meet with you tomorrow, মানে কি আমি তোমার সাথে আগামীকাল দেখা করব।
তাহলে এখানে অবশ্যই কি হবে আই শ্যাল, এই ক্ষেত্রে শ্যাল, আই শ্যাল মিট উইথ ইউ টুমরো, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। তাহলে শ্যাল উইল যুক্ত করতে হবে ভবিষ্যৎ যদি ইন্ডিকেটিং করা হয়। হি যদি থাকতো হি উইল, দে থাকতে দে উইল। এর পরবর্তীতে আমরা আলোচনা করব 5 নাম্বার, এবং আজকের জন্য এটা সর্বশেষ। ধারাবাহিকভাবে আমরা রুলস গুলো পর্যায়ক্রমে পরের ক্লাসগুলো আমরা আলোচনা করব, এবং এই ক্লাসটি অবশ্যই আজকে ঈদের পূর্ববর্তী এবং ছুটির আগ পর্যন্ত এটা শেষ ক্লাস। ঈদের পরে আবার নতুন ক্লাস আমাদের শুরু হবে। তো রুল 5 এ বি ভার্বের কথা আমি একটু আলোচনা করতে চাই। বি ভার্ব, এই বি ভার্ব মানে হচ্ছে am is are was were। হ্যাঁ, যেমন I be a student of CC Central School, তাহলে এখানে কি হবে I am a student। এখন যদি কেউ একজন প্রাক্তন স্টুডেন্ট, সে কলেজে পড়ে, এই স্কুলে পড়েছিল, এই ধরনের যদি বোঝায়, তাহলে I was a student of CC Central School। তাহলে এইভাবে হ্যাঁ I am a student, I was a student এগুলো হতে পারে। আবার কি হতে পারে, এখানে I না থাকে they be doctors, they be doctors, আমরা বলতে পারি they are doctors, কারণ এই যে সাবজেক্ট প্লুরাল হলে বি ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যায়। they were doctors যদি পাস্ট টেন্স বোঝায়, এইভাবে বি ভার্বের ব্যবহারগুলো হয়। হ্যাঁ, আবার হতে পারে এই ধরনের যে there be a school in our village, তাহলে কি বলবা there be। তাহলে যদি এই নাউন একটা বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায়, তাহলে এখানে হবে there is a school in our village, আমাদের গ্রামে একটা স্কুল আছে। কিন্তু এভাবে এখন বলা হলে এই স্কুল and a college, there be a school and a college in our village, অবশ্যই is আর হবে না, there are a school and a college in our village। যদি একের অধিক বোঝায় তখন এখানে কিন্তু আর ব্যবহার করতে হবে। তো মোটামুটি আজকে 5টি রুলস আলোচনা আমি করতে চেয়েছিলাম, 5টি রুলস আলোচনা করেছি। তোমাদের পাঠ্য পুস্তকে অবশ্যই কিছু রুলস দেওয়া আছে, সেগুলোর সাথে মিলে দেখবে, অনেকটা মিল আছে, এবং পরীক্ষাও কিন্তু এই রুলসগুলোর মধ্যেই আসবে। যার কারণে ঈদের পরে কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষা আছে, এই কারণে এই রুলসগুলো বারবার করে তোমরা দেখবে, এবং বাসায় থেকে লেখাপড়ার যে পর্যাপ্ত একটা সমাবেশ সেটা কিন্তু তোমাকে করতে হবে। ছাত্র জীবন অবশ্যই এটাকে বলা হয় ইজ দ্য সিড টাইম অফ ইওর লাইফ, বীজ বপনের সময়। এখানে যে অবহেলা করবে ভবিষ্যতে কিন্তু তার পরিণামটা হবে ভয়াবহ। এখানে যে সদ্ব্যবহার করবে, সময়ের সাথে সাথে লেখাপড়াকে যারা বুকে ধারণ করবে, অন্তরে ধারণ করবে, তারা কিন্তু সাকসেস হবে। আর তোমরা জানো বাংলাদেশের মতো একটা জায়গায় আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, কিন্তু ইউনিভার্সিটির সংখ্যা কম, যার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু ভালো জায়গায় চান্স পায় না। তার মানে কি, তুমি মেধাবী সবাই স্বীকার করে, বাবা মা স্বীকার করে, আত্মীয় স্বজন স্বীকার করে, পাড়া প্রতিবেশী স্বীকার করে, শিক্ষক শিক্ষিকা বৃন্দ স্বীকার করে, কিন্তু তোমাকে যেটা করতে হবে মেধাবীদের উপরে মেধাবী হতে হবে, তাহলে কিন্তু এখানে সফল হওয়া সম্ভব। তার মানে এক সময় কিন্তু তোমার দাদার সময় বা বাবার সময় কিন্তু চাকরিটা যতখানি সহজ ছিল এখন কিন্তু ততখানি নাই। আর শুধুমাত্র আমরা চাকরি করার জন্য করব না, আমার মেন্টাল যে স্যাটিসফ্যাকশন লেখাপড়ার মাধ্যমে আমাকে মিলে ধরা, আমাকে প্রকাশ করা, আমি যে মানুষ, মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, এটার জন্য আমি করব। তবেই তোমার লেখাপড়াটা কিন্তু সফল হবে। শুধুমাত্র পাস করে ভালো একটা সার্টিফিকেট নিয়ে চাকরি করব, এই মন মানসিকতায় কখনো ভালো স্টুডেন্ট পাওয়া যায় না।
যার কারণে অবশ্যই শিক্ষাটাকে গ্রহণ করো মন থেকে, শিক্ষাটাকে গ্রহণ করে নিজের মানসিক বিকাশ সাধন করো। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। যাওয়ার আগে সবাইকে ঈদ মোবারক। সবাই ঈদের আনন্দ একে অপরের সাথে যে যে অবস্থায় আছি ভাগাভাগি করব। ঈদের আনন্দটাকে অবশ্যই আমরা আমাদের মনে ধারণ করব। ঈদের পরে ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। সেই শুভকামনায় খোদা হাফেজ।